বন্ধুরা, আজকে তোমাদেরকে বাঁকুড়া, বীরভূম ও নদিয়া জেলার 3টি সত্যি ভৌতিক কাহিনী শোনাবো। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, যাতে আমরা কোনো গল্প ছাড়লে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো চলুন বেশি সময় না নিয়ে আমরা দ্রুত আমাদের ঘটনা শুরু করি। বাংলার বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম দেউলি। বছরটা 2018। গ্রামটা শান্ত, চারপাশে ধান ক্ষেত, শাল সেগুনের বন, আর দূরে নদীর ধারে একটা পুরনো শ্মশান ঘাট। গ্রামবাসীরা সাধারণত সূর্য ডোবার পর খুব কমই বাইরে বের হয়, বিশেষ করে শীতকালে, কারণ দেউলির নামের সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত ভয়ের কাহিনী, নিশির ডাক। লোকমুখে শোনা যায় এই গ্রামে বহু বছর ধরে রাতের বেলা কারো কারো কানে তাদের প্রিয়জনের কণ্ঠে ভেসে আসে, ওরে এদিকে আয়। কণ্ঠর স্বরটা এতটাই বাস্তব যে মানুষ বলে ভুল করে তাদের চেনা কেউ ডাকছে, কিন্তু যারা সেই ডাকের টানে বাইরে গেছে তাদের কেউই বেঁচে ফেরেনি। এই ঘটনার কেন্দ্রে আছে অরিন্দম নামের এক যুবক। বয়স তখন তার 26। সে কলকাতা থেকে দেউলিতে এসেছিল দাদুর শেষকৃত্যের জন্য। শহরে বড় হলেও অরিন্দমের শিকড় এই গ্রামেই। গ্রামে আসার পর থেকেই সে শুনতে পায় নিশির ডাক নিয়ে নানা ভয়ঙ্কর গল্প, কিন্তু শহরে ছেলেটি এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয়। অরিন্দমের মামাতো বোন প্রীতি তখন 10ম শ্রেণীতে পড়ে। খুব চঞ্চল, কিন্তু নিশির ডাকের গল্পে ভয়ে কুঁকড়ে যায়। সে অরিন্দমকে বারবার সাবধান করছিল, দাদা রাত 9টার পর কোনো অবস্থাতেই বাইরে বেরোবে না, যদি কেউ তোমার নাম ধরে ডাকে তবুও না। অরিন্দম হাসতে হাসতে উত্তর দিত, আরে প্রীতি, ভূত কিছু নেই, এসব গ্রামের লোকের বানানো গল্প। ঘটনাটা ঘটে 15ই জানুয়ারির রাতে। শীতের কনকনে ঠান্ডা, চারপাশে নিস্তবতা। অরিন্দম দাদুর শ্মশানের কাজ সেরে এসে মামার বাড়ির উঠোনে বসে গল্প করছিল। সবাই ধীরে ধীরে ঘরে চলে যায়। রাত তখন 10:30। হঠাৎ দূর থেকে অরিন্দম স্পষ্ট শুনতে পায়, অরিন্দম এদিকে আয় বাবা। স্বরটা ছিল হুবহু তার মায়ের কণ্ঠস্বর, কিন্তু তার মা তখন কলকাতায়। অরিন্দম প্রথমে অবাক হয়, তারপর ভাবে হয়তো কেউ মজা করছে, কিন্তু কণ্ঠে এমন এক টান ছিল যে মায়ের ডাক বলে ভুল হয়। সে উঠোনের দরজা ঠেলে বাইরে বেরোতে যাবে, ঠিক তখন প্রীতি ঘুম চোখে এসে ফিসফিস করে বলে, দাদা থামো, তুমি শুনছো? ওটাই নিশি। অরিন্দম হেসে উড়িয়ে দেয়, কিন্তু প্রীতি কাদো কাদো গলায় হাত চেপে ধরে, না দাদা যেও না, যেও না দাদা। প্রীতি তখন অরিন্দমকে এক পুরনো ঘটনা শোনায়। তার দাদু বলেছিলেন প্রায় 25 বছর আগে শীতকালের এক রাতে গ্রামের 3 যুবক হঠাৎ শুনতে পায় কারো কণ্ঠে তাদের নাম ধরা হচ্ছে। তারা টর্চ নিয়ে বাইরে বের হয়। সকালে তাদের মৃতদেহ পাওয়া যায় শ্মশানের কাছে। দেহে কোনো আঘাত ছিল না, কিন্তু মুখ বিকৃত, চোখ উল্টে গিয়েছিল, যেন ভয় পেয়ে প্রাণ গেছে। গ্রামবাসীদের মতে নিশি নাকি মৃত আত্মা, যে মানুষের চেনা কণ্ঠ নকল করে ডাকে। কেউ যদি সেই ডাকে সাড়া দেয়, নিশি তার আত্মা টেনে নিয়ে যায়। কথা শেষ হতে না হতেই আবার সেই স্বর, এবার যেন আরও কাছে, অরিন্দম তুই কি আমাকে চিনলি না বাবা? গলার স্বর হুবহু তার মায়ের মতো। ঠান্ডা রাতের মধ্যে সেই ডাক যেন মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দেয়। প্রীতি প্রায় কেঁদেই ফেলেছিল, দাদা শপথ করে বাইরে যাবি না। অরিন্দম এবার একটু দ্বিধায় পড়ে, কিন্তু তার ভেতরে কৌতূহল কাজ করতে থাকে। যদি এটা কারো দুষ্টুমি হয়, যদি প্রীতি যা বলছে সব মিথ্যে হয়। ঠিক তখনই বাইরে হালকা চাঁদের আলোয় অরিন্দম স্পষ্ট দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মহিলা।
মাথায় লম্বা চুল, হাত নাড়ছে। দূরত্বে হলেও মুখের অবয়ব মায়ের মতো। সে ধীরে ধীরে পা বাড়াতে থাকে। প্রীতি পিছন থেকে চিৎকার করে, না দাদা, থামো থামো, যেও না দাদা। কিন্তু অরিন্দম যেন মন্ত্রমুগ্ধ হয়ে এগিয়ে যায়। গ্রামের মাটির রাস্তা পেরিয়ে অরিন্দম যখন শালবনের ধারে পৌঁছায়, তখন সেই মহিলা হঠাৎ পিঠ ঘুরিয়ে দাঁড়ায়। চাঁদের আলোয় তার মুখ দেখা যায়। মুখ নেই, শুধু এক গভীর কালো গহ্বর আর দুটো জলজলে লাল চোখ। অরিন্দম জমে যায় ভয়ে, কিন্তু তার শরীর নড়ছিল না, যেন কোনো অদৃশ্য শক্তি টেনে নিচ্ছে। ঠান্ডা হাওয়া হঠাৎ তীব্র হয়, চারপাশের গাছ দুলতে থাকে। তখনই দূরে গ্রামের মন্দিরের ঘণ্টা বাজতে শুরু করে। রাতের পুজো চলছিল। মুহূর্তের মধ্যে সেই সাদা শাড়ির মহিলা মিলিয়ে যায় অন্ধকারে। অরিন্দম তখন হুঁশ ফিরে দৌড়ে বাড়ি ফিরে আসে। তার হাত পা ঠান্ডা, মুখ ফ্যাকাশে। প্রীতি এবং তার মামা দরজায় দাঁড়িয়ে কাঁপছিল। মামা সাথে সাথে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র পড়তে থাকেন। সারা রাত অরিন্দম জ্বরে কাঁপতে থাকে, বারবার বলে, মা আমাকে ডাকছিল। পরদিন সকালে খবর আসে, গ্রামের প্রান্তে শ্মশানের কাছে এক অচেনা মহিলার দগ্ধ দেহ পাওয়া যায়। কাকেরা ঠুকরে মুখ নষ্ট করে ফেলেছে, কিন্তু তার গায়ে ছিল সাদা শাড়ির ছেঁড়া টুকরো। এই ঘটনার পর অরিন্দম আর কখনো নিশির ডাককে অবহেলা করেনি। সে কলকাতায় ফিরে গেলেও প্রতি বছর পৌষ মাঘ মাসে এই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামবাসীরা আজও সূর্য ডোবার আগে ঘরে ঢুকে পড়ে। কেউ কণ্ঠস্বর শুনলে কানে তুলো গুজে দেয়। প্রীতি এখনো বলে, যদি কখনো রাতে চেনা কারো কণ্ঠের ডাক শোনো, পিছন ফিরে তাকিও না, ওটা মানুষ নয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। তাহলে চলো দ্বিতীয় ঘটনা শুরু করা যাক। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম গয়ালপাড়া। জনসংখ্যা খুব কম, আর গ্রামের চারপাশে শুধু বন আর শূন্য মাঠ। গ্রামের শেষ প্রান্তে আছে একটা শুকিয়ে যাওয়া পুকুর, যেখানে কেউ সন্ধ্যার পর যায় না। গ্রামবাসীরা বলে, এই পুকুরেই বহু বছর আগে এক নববধূর মৃত্যু হয়েছিল, আর তারপর থেকেই এখানে নিশির ডাক শুরু হয়েছে। যে কেউ রাতে সেই পুকুর পার দিয়ে গেলে হঠাৎ শোনে চেনা কারো কণ্ঠ, এই যে এখানে এসো। আর যে যায় তাকে আর কখনো জীবিত দেখা যায় না। এই গল্পের কেন্দ্রে আছে অভিক নামের ৩৫ বছরের এক স্কুল শিক্ষক। সে পেশায় যুক্তিবাদী, ভূতের গল্পে বিশ্বাস করে না। অভিক বরাবরই গ্রামের লোকেদের এসব গুজব ভেবে উপহাস করত। ২০২৩ সালের ডিসেম্বর মাসে একদিন অভিককে গ্রামেরই এক ছাত্রের বাড়িতে রাত কাটাতে হয়েছিল, কারণ ছাত্রটির বাবা গুরুতর অসুস্থ ছিলেন। সেই বাড়ি ছিল গয়ালপাড়ার প্রান্তে, পুকুরের খুব কাছেই। সেই রাতে ঠান্ডা হাওয়া বইছিল, চারপাশে কুয়াশা নেমে এসেছে। অভিক বারান্দায় বসে বই পড়ছিল। রাত তখন প্রায় 10:30। হঠাৎ দূর থেকে খুব স্পষ্ট শোনা গেল, অভিক, অভিক, এখানে এসো। স্বরটা ছিল হুবহু তার মায়ের কণ্ঠে। মা তখন কলকাতায়, তাই এটা সম্ভব নয়, কিন্তু কণ্ঠে এমন এক অদ্ভুত টান ছিল, যেন মায়ের জরুরি ডাক। বাড়ির বৃদ্ধা দিদিমা তখন ঘর থেকে চিৎকার করে বললেন, যাবি না বাবা, ও নিশির ডাক, বাইরে গেলে সে আর ফেরত আসে না। অভিক হেসে উত্তর দিল, দিদিমা, এগুলো কুসংস্কার। সে টর্চ হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেল। পথে হাঁটতে হাঁটতে সেই ডাক আরো কাছে আসিল, অভিক, আর একটু এসো। চাঁদের আলোয় পুকুর পাড়ে দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে, চুল খোলা, মুখ আধো আলোয় ঢাকা। সে ধীরে ধীরে পুকুরের দিকে হাঁটছিল, মাঝে মাঝে ঘুরে অভিকের দিকে তাকাচ্ছিল। অভিক এগোতেই হঠাৎ চারপাশের শব্দ মিলিয়ে গেল, না কুকুরের ডাক,
না বাতাসের শব্দ, কেবল ঠান্ডা শীতল একটা পরিবেশ, যেন সময় থমকে গেছে। মহিলার পায়ের ছাপ পুকুর পাড়ে পড়ছিল না। যখন অভিক আরো কাছে গেল, মহিলা হঠাৎ পেছন ফিরল। মুখে কোনো চোখ নাক নেই, শুধু এক কালো গহ্বর আর লম্বা লাল জিভ ঝুলছে। সে বিকট চিৎকার করে বলল, তুই এসেছিস আমার কাছে, তোর প্রাণ এখন আমার। মুহূর্তের মধ্যে অভিক অনুভব করল তার শরীর শক্ত হয়ে গেছে, নড়তে পারছে না। মহিলার ঠান্ডা হাত তার গলা জড়িয়ে ধরল আর ধীরে ধীরে পুকুরের দিকে টানতে লাগলো। ঠিক তখনই গ্রামের মন্দিরের ঘণ্টা বাজতে শুরু করলো। গ্রামে তখন রাতের পুজো করছিল সেই মন্দিরের পুরোহিত। সেই শব্দের সাথে সাথে মহিলার মুখ বিকৃত হয়ে গেল আর এক ঝটকায় কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। অভিক জ্ঞান হারিয়ে পুকুর পাড়ে লুটিয়ে পড়ে। পরদিন গ্রামবাসীরা ভোরে অভিককে অচেতন অবস্থায় উদ্ধার করে। তার গলায় স্পষ্ট কালো দাগ ছিল, যেন কারো আঙ্গুল চেপে ধরেছিল। ডাক্তাররা বললেন দাগের কারণ ব্যাখ্যা করা কঠিন, কারণ তার গলায় কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু ভিতরের চাপের ক্ষত। অভিক এরপর থেকে আর নিশির ডাক নিয়ে হাসাহাসি করেনি। সে প্রায়ই বলতো, যদি কখনো রাতে চেনা কারো কণ্ঠে ডাক শোনো, পিছনে তাকিও না, জীবন নিয়ে ফিরতে পারবে না। গয়ালপাড়ার মানুষ আজও বলে, শীতের কুয়াশাচ্ছন্ন রাতে সেই পুকুর পাড়ে গেলে দূরে সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যায়, আর তার কণ্ঠে ভেসে আছে, এই যে এখানে এসো। যে সাহস করে যায় সে আর জীবিত ফেরে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। তো চলো তৃতীয় ঘটনা শুরু করি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক ছোট্ট গ্রাম বেলঘাটা। চারপাশে সবুজ ধানক্ষেত, মাঝে মাঝে নারকেল ও তাল গাছ, আর গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান। গ্রামের মানুষ যতই সরল হোক, সূর্য ডোবার পর তাদের চেহারায় ভয় নেমে আসে। কারণ এই গ্রাম বহু বছর ধরে কুখ্যাত নিশির ডাক নামের এক অদ্ভুত ও প্রাণঘাতী ঘটনার জন্য। লোকমুখে শোনা যায়, রাত গভীর হলে হঠাৎ কারো কানে চেনা কারো কণ্ঠস্বর ভেসে আসে, যেমন মা, বাবা, বন্ধু বা আত্মীয়দের ডাক। সেই ডাক এতটাই বাস্তব যে মনে হয় সত্যিই তারা কাছেই দাঁড়িয়ে ডাকছে। কিন্তু যারা সেই ডাকে সাড়া দিয়ে বেরিয়েছে তারা আর কখনো ফেরেনি। সকালে তাদের মৃতদেহ পাওয়া গেছে, মুখ বিকৃত, চোখে ফ্যাকাশে সাদা, যেন ভয়ে প্রাণ গেছে। এই ঘটনার কেন্দ্রে আছে সায়ন নামের একজন যুবক। তার বয়স এখন 28। কলকাতায় চাকরি করলেও শীতের ছুটিতে সে তার প্রত্যেক গ্রামে আসে। সায়ন যুক্তিবাদী, ভৌতিক কাহিনী বিশ্বাস করে না। গ্রামে এসে সে নিশির ডাক নিয়ে নানান গল্প শোনে। তার মামা বলে, বহু বছর আগে এই গ্রামে এক মহিলা মাঝরাতে চেনা কারো কণ্ঠে বাইরে বেরিয়ে যায়, আর সকালে তার দেহ শ্মশানের ধারে পাওয়া যায়। সায়ন এসবকে গ্রামের কুসংস্কার বলে উড়িয়ে দেয়। ঘটনা 2022 সালের 12 জানুয়ারি। শীতের কনকনে রাতে চারিদিক ঘন কুয়াশায় ঢাকা। গ্রামে বিদ্যুৎ চলে গিয়েছিল। সায়ন উঠোনে বসে ফোনে গান শুনছিল। তখন রাত প্রায় 10:30। হঠাৎ কানে ভেসে এলো, সায়ন, দরজা খোলো, আমি তোমার মা। স্বরটা ছিল হুবহু তার মায়ের মতো, কিন্তু তার মা তো কলকাতায়। সায়ন প্রথমে অবাক হলেও ভাবে হয়তো কাকিমা বা মামি মজা করছে, কিন্তু স্বরটায় এমন একটা অদ্ভুত টান ছিল যে তার মন কেমন করে উঠল। ঠিক তখনই সায়নের মামাতো বোন মিথিলা তাড়াহুড়ো করে এসে বলে, দাদা, বাইরে যাস না, এটাই সেই নিশির ডাক। সে জানায়, নিশির ডাক সবসময় চেনা কণ্ঠে আসে, আর যদি তুমি বাইরে যাও ও তোমাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়।
সায়ন হেসে বলে, আরে এসব ভূতের গল্প দিয়ে ভয় দেখাচ্ছিস কেন? সায়ন এসব বলে দরজার দিকে এগোতে থাকে। দরজা খোলা মাত্র সায়ন দেখতে পেল কুয়াশার মধ্যে এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে, মুখটা আধা ঢাকা চুলে। মহিলা ধীরে হাত নেড়ে ইশারা করছে, এসো, আমার কাছে এসো। সায়নের চোখে এক অদ্ভুত ঘোর নেমে এলো, আর সে ধীরে ধীরে এগোতে লাগলো। মিথিলা চিৎকার করে পেছন থেকে ধরে রাখতে চেষ্টা করলেও সায়নের শরীর যেন অদৃশ্য শক্তি টানছিল। সায়ন আর মিথিলা পথ পেরিয়ে তারা পৌঁছে গেল গ্রামের শ্মশানের ধারে। চাঁদের আলোয় দেখা গেল সাদা শাড়ি পরা মহিলার মুখ নেই, শুধু এক গভীর কালো গহ্বর আর দুটো জলজলে চোখ। মুহূর্তে সেই মহিলা ভেসে উঠে সায়নের মুখের কাছে এসে ফিসফিস করল, এখন তোকে কে বাঁচাবে? মিথিলা হঠাৎ পকেট থেকে কাকিমার দেওয়া পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দেয়। সাথে সাথে মহিলা বিকট চিৎকার করে মিলিয়ে যায় কুয়াশার মধ্যে। সায়ন তখন প্রায় অচেতন। তাকে বাড়িতে নিয়ে এসে মন্ত্র পড়ে জল খাওয়ানো হয়। সকাল হলে সে ধীরে ধীরে জ্ঞান ফেরে, কিন্তু সারা রাত তার চোখ বড় বড় হয়েছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল। সেদিন থেকে সায়ন আর নিশির ডাক নিয়ে ঠাট্টা করেনি। সে কলকাতায় ফিরে গিয়ে সবাইকে বলে, ওসব ভূতের গল্প নয় রে, ওটা সত্যি। যদি কখনো রাতে চেনা কারো কণ্ঠের ডাক শোনো, পেছনে ফিরে তাকিও না, আর তার কাছে যেও না। তো বন্ধুরা, এই ছিল আমাদের তৃতীয় ঘটনা। তো আমাদের 3টি ঘটনা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। এখন তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে পারো সত্যিভৌতিককাহিনী@gmail.com। তো শীঘ্রই আমরা আরেকটি গল্প নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।